প্রিয় দর্শক, তিস্তা টিভির নিয়মিত আয়োজন। আজকের আয়োজন আমাদের আজকে তিস্তা টিভির স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রায়হান ইবনে আবেদিন, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখা, যিনি শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। আমরা রায়হান ইবনে আবেদিন সরাসরি আপনার কাছেই জানতে চাই, আসলে পড়ালেখা আপনি কোথায় করেছেন? আসসালামু আলাইকুম। আমি রায়হান ইবনে আবেদিন, সভাপতি সহকারী শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখা। তো প্রথমেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। তো আমাদের এই তিস্তা টিভির যে পরিচালক, আমাদের সম্মানিত এমদাদুল হক সাংবাদিক ভাই, যিনি চেয়ারম্যান তিস্তা টিভির, তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের উপস্থাপক, যিনি যার প্রশংসা না করলেই নয়, কারণ তিনি একাধারে একজন সাংবাদিক, আবার নাট্যশিল্পী, আবৃত্তিকারক, এবং যার সুখ্যাতি এই রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আছে এবং যাকে সবাই বাড়ি ভাই নামেই চেনে। তো আমি কোথায় থেকে পড়ালেখা করলাম, বাড়ি ভাইয়ের প্রশ্ন ছিল। আমি আসলে আমাদের যে সময়টা ছিল, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকতাম, যেটা হচ্ছে উত্তরবঙ্গের সর্বশেষ জায়গা। তো এই জায়গা থেকে আসলে 2003 সাল, 1 সালের দিকে আমাদেরকে যে পরামর্শ দেবে এরকম লোকজন কম থাকার কারণে ব্যক্তিগতভাবে নিজেরাই যতটুকু আগায় যাইতে পারছে, যে যেখান থেকে আগাইছে। তো আমি এসএসসি ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করার পরে 2003 সালে নীলফামারী সরকারি কলেজে এইচএসসি ভর্তি হয়ে সেখানেই অনার্স শেষ করছি 2009 সালে। এবং এরপরে মাস্টার্স করার জন্য আমি রংপুরে যাই, কারমাইকেল কলেজ থেকে আমি মাস্টার্স শেষ করি। ধন্যবাদ। শিক্ষকতা পেশায় আপনি আসলেন কিভাবে? আসলে শিক্ষকতা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটা পেশা। তো শিক্ষকতা পেশার যে ভিত্তি আমার তৈরি হয়েছে, এটা মূলত বাড়ি থেকেই। কারণ আমার বাবা মা দুজনেই প্রাইমারি স্কুলের শিক্ষক। তো প্রথমেই যে জায়গাটায় আসলে যাইতে হবে শিক্ষকতা পেশার জন্য, সেটা হচ্ছে আমি খেয়াল করে দেখলাম যে যত পেশা আছে সব পেশার উপরে সবচেয়ে বড় পেশা হচ্ছে শিক্ষকতা পেশা। কারণ এখানে অনেক সম্মান। আপনি শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন এবং শিক্ষক অধিকার আদায়ের জন্য আপনি কি কি কাজ করছেন উল্লেখযোগ্য? জি, ধন্যবাদ বারি ভাই। শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আমার সংগঠন শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তো প্রথমেই আসলে 13তম গ্রেডেই চলে আসি। 28/10/2019 অর্থ মন্ত্রণালয়ে 13তম গ্রেড বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে বেতন বৈষম্য নিরসন করার জন্য চিঠি পাঠায়। তো সেখান থেকেই 13তম গ্রেডের আমাদের যে কার্যক্রম সহকারী শিক্ষক সমিতির ওখান থেকে শুরু, এবং 13তম গ্রেড বাস্তবায়নের জন্য বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশের যে শামসুদ্দিন মাসুদ সভাপতি আছেন, উনি এটার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। তো সেই সুবাদে আমরা আমাদের উপজেলায় করেছি। এরপরে 2019 সালে নিয়োগ বিধি অনুযায়ী বলা হয় যে এর আগে যে নিয়োগ বিধি ছিল সেই নিয়োগ বিধি অনুযায়ী 13তম গ্রেড পাবে সহকারী শিক্ষক। তো এই জন্য আমরা 9/2/2020 থেকে এটা যে কার্যকর হবে, সেজন্য আমাদের সহকারী শিক্ষক সমিতির যত নেতাকর্মী ছিল সবার সঙ্গে একটা মিটিং করি। প্রথমে করে আমাদের যে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার ছিলেন ওনার সঙ্গে বসে, ট্রেজারি অফিসারের সঙ্গে বসে
দ্রুত কিভাবে এটা বাস্তবায়ন করা যায় তাদের সঙ্গে পরামর্শ করি। তো তারা পরামর্শ দেন যে এভাবে করলে এটা খুব দ্রুত করা সম্ভব, এবং ওনাদের পরামর্শ ক্রমেই আমরা এই 13তম গ্রেডটা বাস্তবায়ন করছি। 13তম গ্রেড বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যে ডিমটা উপজেলা সবাই মোটামুটি 13তম গ্রেডে চলে আসছে। আমাদের শিক্ষক সংখ্যা প্রায় 1000-এর একটু বেশি আর কি। তো এর মধ্যে যারা প্রধান শিক্ষক আছে তারা 13তম গ্রেডের বাইরে, এবং যারা 3টা টাইম স্কেল পেয়েছেন তারাও 13তম গ্রেডের বাইরে। তো একটু আইনি জটিলতার কারণে, আর বাকি যে 700 শিক্ষক আছেন তারা সবাই 13তম গ্রেডের অন্তর্ভুক্ত। তো এই যে 700 শিক্ষক আছে, 700 শিক্ষকের মধ্যে 670 জনের আমরা 13তম গ্রেডে বেতনে ফিক্সেশন করানো, এবং 13তম গ্রেডে তারা যে বেতন পাবে সেটা করাতে সক্ষম হয়েছে। এবং আমার যে সংগঠন আছে, আমি অন্যান্য উপজেলার অবস্থা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। আমার উপজেলায় 13তম গ্রেডে বেতন বাস্তবায়ন করতে গিয়ে কোনো শিক্ষকের ফটোকপির একটা 10 টাকা 2 টাকার নোটও খরচ হয়নি। আমি বিনা টাকায় এবং কোনো প্রকারের লেনদেন ছাড়া এই 13তম গ্রেডটা করাতে সক্ষম হয়েছি। মানে ওই যে আপনি যে বললেন যে লিডাররা থাকে, তো যে লিডাররা আছে লিডারদের থেকে একটু বাইরে, আমি তাদেরকে উৎসাহী করছি এই জায়গাটায় যে আমাদেরকে চেঞ্জ করতে হবে, অবস্থানগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে এইসবের বাইরে চলে আসতে হবে। আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আছি। এই স্বচ্ছ প্রক্রিয়াটা আমি মানে মোটামুটি আমি আমার সংগঠনের যে নেতাকর্মীরা আছে আমরা সফলতা অর্জন করছি। এরপরে 13তম গ্রেড আপনার বকেয়া ছিল, সেটা এই অর্থ বছরে হচ্ছে 28/4/2021 তারিখে। সেখানে তারিখ দেওয়া ছিল যে এটা জুন মাসের 14 তারিখের মধ্যে বকেয়াগুলা পরিশোধ করতে হবে, এরকম একটা চিঠিও দেওয়া ছিল। তো এর মধ্যে হচ্ছে রমজানের দিকে এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয় চাহিদা চায় যে 13তম গ্রেডের যে বকেয়া বিল আছে এই বিলগুলো পরিশোধ করার জন্য প্রত্যেক উপজেলার কাছ থেকে আলাদা আলাদা চাহিদা চায়। তো আমরা আমাদের যে চাহিদা ছিল অফিসের সঙ্গে কথা বলে যে চাহিদা আমাদের ছিল আমরা সেই চাহিদাটা অধিদপ্তরে পাঠাই, এবং সেটা অনুমোদন হয়ে আসে জুন মাসে, এবং সেই টাকাটা আপনার 14 তারিখের মধ্যেই দিতে হবে। জুনের 14 তারিখ পর্যন্ত তারিখ ছিল। 14 তারিখ 15 তারিখের দিকে আবার এই টাকাটা অধিদপ্তরে ফেরত যাবে। তো এই জন্য আমি আমার সংগঠনের যে নেতাকর্মীরা আছে সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তাদের এই সহযোগিতার কারণেই এটা মাত্র 14 দিনের মধ্যে করা সম্ভব হয়েছে। তো আমরা খুব দ্রুত উদ্যোগ নেই, এবং আমাদের যে শিক্ষা অফিসার আছে ওনার সঙ্গে কথা বলি, ট্রেজারি অফিসার আছেন, তখন ওনার সঙ্গে কথা বলার পরে এটা কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেভাবে কাজকর্ম করে খুব দ্রুত আমরা 13 তারিখেই জমা দিচ্ছি, এবং পরে সময় এক্সটেনশন করছি। তার কারণেই এটা সম্ভব হয়েছে। এবং এখানে এই যে 20-21,000 15,000 16,000 তারা যে টাকা পাইছে তাদের কোনো প্রকার হয়রানির শিকার হতে হয়নি, এবং কোথাও 10টা টাকা খরচ করতে হয়নি, বরং আমার সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে ফোন দিয়ে জানাইছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটা তুলে নেন। ধন্যবাদ ভাই। রায়হান ইবনে আবেদিন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার সংগঠনের কার্যক্রম এগিয়ে যাক, এবং সেই সাথে আপনার সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন। জি ধন্যবাদ, তিস্তা টিভিকে ধন্যবাদ।